কোন ছাদে কে একলা হলো, জ্বর গায়ে জল কি অন্যায়, মেঘ পাঠালো খেতাব তাদের, ঝড়কে যারা দিব্যি দেয়। বৃষ্টির এক এক ফোঁটায় জড়িয়ে থাকে এক একটা আবেগ। ছোটবেলায় যে বৃষ্টি জ্বর আনত, এখন সেই বৃষ্টি স্মৃতি বয়ে আনে। হেমন্তে এই ঝমঝমানো শীত কি তবে বর্ষাতীর? যার তাকানোয় আটকে ঋতু, নাক চাবিতে সময় স্থির। বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা যেন মনে করিয়ে দেয় আমি আছি, আমি থাকব। সেই জন্যই হয়তো আমরা স্মৃতি ছাড়তে পারি না, বৃষ্টিকে এড়িয়ে যেতে পারি না। কোনো এক বৃষ্টির দিন স্মৃতি হয়ে আমাদের বারবার ওই একটা দিনকেই মনে করায়। শুনতে থাকুন আজকের গল্প, বৈশালী বিশ্বাসের কলমে, তোমার প্রিয় ঋতু বর্ষা তাই। চোখের সামনে আলো ক্রমশ ফুরিয়ে আসছে। জানলা দিয়ে ঢুকে আসা ওই থমথমে অন্ধকারটা আরো ভারাক্রান্ত করে তুলছে মনটাকে। পরিবেশটাও কেমন গুমুট। দুর্যোগের সামান্য আভাস পেতেই প্রকৃতি আবার শ্বাস আটকে প্রহর গুনতে বসেছে। চোখ দুটো জ্বালা করে ওঠে। মাথার উপর কেউ যেন ভারী একখানা পাথর বসিয়ে দিয়ে গেছে। একটু আগে অব্দিও থার্মোমিটারের পারদ বিপদসীমার নিচেই ছিল, তবে এখন আর ওতে হাত দিতে ইচ্ছে করে না। আগে হলে এতক্ষণে হসপিটালে ভর্তি হতে হতো। সত্যি, ছোটবেলায় সামান্য কাক ভেজা বৃষ্টিতেই কত সহজেই জ্বর চলে আসতো। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরটাও যেন বুঝে গেছে এখন আর অসুস্থ হলে মায়ের মতো করে যত্ন নেওয়ার কেউ নেই। সত্যি কি নেই? মাত্র এই কটা দিনে একটা মানুষ কি এতটা পাল্টে যেতে পারে? গা থেকে চাদর সরিয়ে মেঝের ঠান্ডা মার্বেলে পা রাখে ব্রত। দৃষ্টি ঝাপসা, খেই হারানো নিঃশ্বাসেও অস্বাভাবিক এক উষ্ণতা মিশে। ফোনটার দিকে এক ঝলক তাকায়। কাঙ্ক্ষিত ফোন কল বা মেসেজের স্পন্দন নিয়ে আজও তবে জেগে উঠল না ওটা। জানালার বাইরে টুপটাপ শব্দ শুরু হচ্ছে। আপাতত এক দু ফোঁটায় পৃথিবীর ভেজা মাটিতে পা রাখছে মৌসুম ঋতুর চতুর্থতম দিনের না জানি কততম বর্ষ। আজকের বৃষ্টিটাও তবে রূপকে মনে করাতে পারল না তার কথা। ঠিক কি কারণে সেই পুরনো নিয়মটার ছন্দপতন হলো ব্রত আজও বোঝে না। একসময় আকাশে সামান্য একটু মেঘ দেখলেই মেয়েটা সবার আগে ছুটে আসতো তার কাছে। এই কি সুন্দর মেঘ করেছে দেখো, আজ খুব ভিজবো, ভেবেই আমার নাচতে ইচ্ছে করছে। উফ, আজকের বৃষ্টিটা যা হলো না, আমি একদম 3 ঘন্টাই ভিজেছি। কি যে ফুরফুরে লাগছে। এই একদিন তুইও ভিজে দেখ না রে, সে কোন ছোটবেলায় জ্বর হতো। এরপর একদিন একসাথে ভিজবো, কেমন? ফেলে আসা বছরগুলোয় প্রতিটা বৃষ্টিতে ব্রতর ফোনে স্ক্রিনে ভরে যেত রূপকথার আনন্দ উল্লাসে। বর্ষার দিনগুলো এসব মেসেজ আরো ক্ষণে ক্ষণে আসতো। যদিও রূপের এই অনুভূতিগুলো তার চোখেও শ্রী পাগলামির তকমা পেয়ে এসেছে আগাগোড়ায়, তবুও মেসেজগুলো পড়তে পড়তে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠত নিজে থেকেই। এখন সেসব যেন কত যুগ আগের কথা, অথচ মাত্র একটা বছর। এমন হয়ে গেল এই কটা দিনে। একই শহরে দুটো আলাদা প্রান্তের বাসিন্দা হতে হলো বলে রোজের মুখোমুখি হওয়াটুকু ছাড়া তো সব চাইলেই একরকম রাখা যেত। অথচ দূরত্ব ব্রতর তরফ থেকেই আসা উচিত ছিল। জীবনের আর 5টা সম্পর্কের মতো রূপের ক্ষেত্রেও তো শুরু থেকে একটা উদাসীনতা দেখিয়ে এসেছে। আর আজ যখন রূপকথা সেই একই কাজ করছে, তখনও তারই বেশি আপত্তি। খোলা জানালাটার সামনে গিয়ে দাঁড়ায় এবার। হিমশীতল জলো ছাট এসে লাগতেই কেঁপে ওঠে শরীর। এইবার ভিজলে নিশ্চয়ই আর রক্ষে থাকবে না। পরশু রাতে শেষ কথা হয়েছিল মেয়েটার সঙ্গে। ব্রতই করেছিল ফোনটা, আর থাকতে না পেরে। ফোনের ওপার থেকে ভেসে আসা গলাটায় কেমন যেন দায় সারা একটা শীতলতা। ব্রতর মনে হচ্ছিল কথা শেষ হলে বুঝি বাঁচে, আর থাকতে পারিনি সেদিন। এতদিন ধরে প্রতিনিয়ত মনে আসা প্রশ্নটাই করেই ফেলেছিল, আমাদের মধ্যে সত্যি কি সবার আগের মতো আছে রূপ? হঠাৎ এরকম একটা প্রশ্ন কেন? কি পরিবর্তন দেখছিস তুই? মুহূর্তে গলার কাছে ভিড় করে এসেছিল জমানো অভিমানগুলো। কিন্তু না, সেদিন কোনো অভিযোগী শব্দ খুঁজে পাইনি। ব্রত নীরব ছিল, মনের উত্তেজনা দমিয়ে শান্তভাবেই বলতে চেয়েছিল, তুই আর আগের মতো নেই রূপ। বুঝতে পারছিস কিনা জানি না, তবে এই কদিনে অনেকটা বদলে গেছিস। মেয়েটা কিন্তু কোনো প্রতিবাদ করেনি, আবার সরাসরি অস্বীকারও করেনি। উল্টে কথার পিঠে কথা জুড়ে দৃঢ় কণ্ঠে বলেছিল, মানুষ যখন নিজে বদলে যায় তখন তার মনে হয় সামনের মানুষটাও বদলে গেছে। ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে আসে ব্রত। মাথাটা সামান্য ঘুরে উঠল কি,
রেলিংটা শক্ত করে ধরে ছাদে ওঠার সিঁড়িগুলো পেরোতে থাকে সাবধানে। বাইরে বৃষ্টির শব্দ ততক্ষণে আরো ঘন হয়েছে। বহু দূর থেকে ভেসে আসা কোনো দলভ্রষ্ট মেঘের অসহায় ডাক আর বাড়ির টিনের চালে মুষলধারায় অবাধ পতন শুনতে শুনতে বছর 5-এর ছেলেটা সেদিন অবাক হয়ে মুখ তুলেছিল মায়ের এহেন অদ্ভুত কথায়। সেও বছর 20 আগের কথা, অথচ মনের মধ্যে গড়ে ওঠা স্মৃতির মোটা অ্যালবামটায় সেই দিনটার কথা ভেবে হাত ছোঁয়ালেই সবার আগে তাকে স্পর্শ করে একটা বহু যুগ আগে হারিয়ে ফেলা সুবাস। সোঁদা মাটির গন্ধের সঙ্গে মায়ের আঁচলের সুঘ্রাণ এখনো স্বমহিমায় তার বর্তমানে হাজির হতে পারে। জানলার শিক গলিয়ে বৃষ্টিমুখর পৃথিবীর দিকে হাত বাড়ানো সেই মানুষটা ব্রতর বাল্য অবুঝ চোখজোড়া হাঁ করে সেদিন দেখেছিল জলু হাওয়ার নরম স্পর্শেও মায়ের পরিপাটি খোঁপা আর কপালের চওড়া গ্রাম্য সিঁদুরখানার ওলট পালট হয়ে যাওয়া। সব বুঝলেও বৃষ্টি না থামা অব্দি মা সরে আসেনি জানালাটার থেকে। যেন নিজের আলু থালু বেশভূষা ঠিক করে সেই মুহূর্তেই সে হয়ে উঠতে চায়নি রোজের চেনা নিখুঁত মানুষটা। বড় হওয়ার পর সে কথা ভাবতে গিয়ে ব্রতর মনে হয়েছিল বৃষ্টি সবকিছু অগোছালো করে দিতেই আসে। রোজের একই খাতে একই স্রোতে বইতে থাকা মনের অনুভূতিগুলোয় নিয়ম ভাঙা কিছু ঢেউ তুলতে আসে। তবু সেসব এক আধ দিনের জন্যই ভালো। ব্যস্ত জীবনে দৌড়দৌড়ির মাঝে ঘণ্টাখানেকের বৃষ্টিও একঘেয়ে বিরক্তিকর হয়ে ওঠে। অথচ নিজের জীবনেই এমন এক মানুষকে দেখেছে ব্রত যে 1000টা কাজ ফেলে রেখেও নির্দ্বিধায় রোজ ভিজতে পারে একই রকমের আনন্দ আর উত্তেজনা নিয়ে। অদ্ভুত এক প্রতিভার অধিকারিণী তার জীবনের এই দ্বিতীয় আশ্চর্যময় নারীটি। প্রতিভাই বটে, 1000টা অচেনা দৃষ্টির মাঝে দাঁড়িয়েও অমন নিঃসংকোচে বেপরোয়াভাবে ভিজতে জানে কজন। তাই সেই অলৌকিক চরিত্রটাই এখন ব্রতশুভ্রর জীবনের একমাত্র রূপরেখা। জানিস ব্রত, আজকেও একটা নতুন গল্প শোনালো ওরা। ওই যখন ভিজছিলাম, এত গল্পরা পায় কোথা থেকে বলতো? ওই আকাশটাই কি এমন আছে যেখানে গল্প ফুরোতেই চায় না? একবার যদি যেতে পারতাম। এই, তুই আবার হাসছিস? এই জন্যই বলি, বিশ্বাস যখন হয় না তখন একবার ভিজে দেখ না আমার সঙ্গে। এমনি শুনলে মনে হয় কিছুই না, নর্মাল বৃষ্টির শব্দ যেমন হয় সেরকমই। কিন্তু মন একদম শান্ত করে গভীর ভালোবাসা নিয়ে যখন ভিজবি, দেখবি কি সুন্দর সুন্দর গল্প বলে ওই সাধারণ মনে হওয়া জলকণাগুলো। কিন্তু তুই তো আমার কথা শুনবিই না। দেখ কেমন করে হেসে যাচ্ছিস তখন থেকে। পাগল মনে হচ্ছে আমাকে না? আচ্ছা বেশ, তোকে ভিজতেই হবে না, আজকের গল্পটাই শুনতে হলে। সত্যি বলছি, এরকম গল্প আর পাবি না। এই না না, এর বেশি নিতে পারবো না আজকে। ঘড়িটা দেখ, স্কুল ছুটি হয়েছে সেই কখন। বাড়ি ফিরতে হবে তো নাকি? সে কখন থেকে ভেজে কাপড়ে বসে আছিস। এরপর কিন্তু জ্বর আসবে। পালাতে চাইছিস তো? যা যা, একদিন দেখবি তুই নিজেই এই গল্পগুলো শুনতে আসবি আমার কাছে। শেষ ধাপে পৌঁছে এক মুহূর্ত থমকায় ব্রত। এই কটা সিঁড়ি ভেঙেই দুর্বল হয়ে পড়া ফুসফুসটা বিরোধিতা করতে শুরু করেছে। বন্ধ দরজার ওপার থেকে বর্ষণের জোরালো ছন্দ যেন তাকেই হাতছানি দিচ্ছে। এক টানে দরজাটা খুলে দেয়। এক রাশ বাড়ি ধারা জমিয়ে একটা দমকা হাওয়া যেন তারই অপেক্ষায় এতক্ষণ থমকে ছিল উল্টো দিকে। ঠান্ডা জলের স্পর্শ পেতেই শরীরটা এক প্রকার রেড়ে করে ওঠে। তবুও মনের কথা মেনে অনিচ্ছুক শরীরটাকে ঠেলে দেয় সামনে। গত কবারের মতো এবারও ছাদের একদম মাঝখানে এসে দাঁড়ায় ব্রত। মুখটা আকাশের দিকে বাড়িয়ে দিতে জলের ধাক্কায় চোখ পুরোপুরি বন্ধ হয়ে আসে। যথারীতি একটা বিবর্ণ অথচ উজ্জ্বল আলোর জবনিকা নেমে আসে চোখের উপর। কয়েক সেকেন্ডের মধ্যেই নিস্তরঙ্গ আলোকিত আধারের বাষ্পে আন্দোলন তুলে ঝলকে ওঠে বিদ্যুতের আলো। শরীরটা কেঁপে ওঠে আবার, তবে ঠান্ডায় বা অসুস্থতায় নয়, আনন্দের উষ্ণ আলিঙ্গনে। কারণ ক্ষণিকের সেই বেগুনি আভায় মিশে এইমাত্র তার চোখের পাতা ছুঁয়ে গেল প্রত্যাশিত বৃষ্টি ভেজা মুখটা। ব্রত জানে ঘোরটা আর একটু গাঢ় হয়ে এলে আর মুহূর্তের ওই আলোটার মতো হারিয়ে যেতে হবে না তার রূপকে। কিছুক্ষণ সে থেকে যেতে পারবে ব্রতর বন্ধ চোখের ভেতর। বাস্তবে আর যাই পাল্টে যাক, তার কল্পনায় সেই পুরনো বৃষ্টি স্নাতা আজও অক্ষত। তুই আজকেও দাঁড়িয়েছিলি? চলে গেলি না কেন?
দেখ কেবল ভিজে গেছিস, ব্যাগের মধ্যে একটা ছাতা তো রাখতে পারিস সব সময়। এরপর জ্বর আসলে কি হবে বলতো? কিচ্ছু হবে না, চল সন্ধ্যা হয়ে এসেছে। আচ্ছা, তোর মাথায় কি চলে বলতো ব্রত? মানে? এমনিতে তো বৃষ্টি দু চোখে সহ্য করতে পারিস না, অথচ আমাকে ভিজতে বাধা দিসনি কোনোদিন। বরং বৃষ্টির সময় যদি একসাথে থাকি, আমি যতক্ষণ ভিজি তুইও বোবার মতো দাঁড়িয়ে অপেক্ষা করিস। হ্যাঁ, ঝড় জল থেকে গা বাঁচাতে কিছুটা দূরে সরে যাস ঠিকই, তবে একবারও ছেড়ে যাসনি আমাকে। অন্য ক্ষেত্রে হুট করে মাথা গরম করে ফেলিস, অথচ দেখ এই সময়গুলো এত ধৈর্য নিয়ে অপেক্ষা করিস কি করে বলতো? ব্রতর পৃথিবীতে এখন বৃষ্টি এলে ওই প্রাণোচ্ছল তন্নিটি এসে দাঁড়ায় কোনো আবরণহীন ভেজা মাটিতে, আকাশ ভাঙা এক অবাধ্য জোয়ারে ভেসে যাওয়ার ইচ্ছে নিয়ে। ছোটবেলার সেই মাঝবয়সী মহিলাটি তো কবেই হারিয়ে গেছে বৃষ্টিতে ফুলে ওঠা মাটির বারান্দাটার মতোই। রূপ সেই অভাবটা অনেকটা ভরাট করে তুলেছিল। সেই জন্যই যেন আগের চেয়েও বেশি শূন্যতা এখন ব্রতর জীবনে। স্কুলের দিনগুলোয় কতদিন ছুটির পর ঝমঝমিয়ে বৃষ্টি এসে উপস্থিত হয়েছে অযাচিত অতিথির মতো। পিঠের ব্যাগ আগলে ব্রত যতক্ষণে রাস্তার বাকি মানুষজনের মতো কোনো লম্বা গাছ বা দোকানের নিচে গিয়ে আশ্রয় নিত, বৃষ্টিস্নাত পৃথিবীটার একমাত্র সঙ্গী হয়ে রূপকথা ততক্ষণে সারা শরীর ভিজিয়ে ফেলত। ওই সময়গুলোতে অচেনা রকমের শান্ত হয়ে পড়তো মেয়েটা। তখন আরো নিষ্পাপ লাগতো ওর মুখটা। অবাক হয়ে তাকিয়ে থাকতে থাকতে ব্রতর প্রায় মনে হতো প্রতিটা বৃষ্টির ফোঁটা যেন সত্যিই কোনো জাদু বলে রূপকথার ভেতরকার সুপ্ত ঐশ্বরিক লাবণ্যকে বের করে আনতে জানে। ব্রত জানে আজও যদি রূপ সামনে থাকতো, এক মনে ভিজতে ভিজতে তাকেও সঙ্গ দিতে বলতো। আবারও সে নাকচ করে দিত এক কথাতে। রূপ অনেকবার এই বিষয়ে জিজ্ঞেস করলেও কখনো সঠিক উত্তরটা দেয়নি। সত্যি তো, একবার তো ভেজাই যেত একসঙ্গে, কিন্তু সেই একবার রূপকথার অন্য একটা মানুষে রূপান্তরিত হয়ে যাওয়ার সাক্ষীটা থাকতো কে? শৈশবে বৃষ্টির ছাটে গলে মায়ের কপাল থেকে ছড়িয়ে পড়া সিঁদুরটা ওই ঘোর শ্রাবণের দিনগুলোয় কত সহজাতভাবে রূপের প্রসাধনহীন স্নাত মুখটায় গিয়ে জড়ো হতো। না জানি কতবার দেখেছিল ব্রত কোনো কৃত্রিম রং ছাড়াই অবিকল সেই একই লালিত্য। তারপর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বৃষ্টি যত বাড়ত, উজ্জ্বলতা হারিয়ে ততই ফ্যাকাশে হয়ে উঠত রূপ। শুধু নাকের উপরটুকু অপরিবর্তিত থেকে যেত, যেন মুখের সব রক্তিমতা গিয়ে ওইখানটায় জড়ো হয়। আর তাতেই আরো বেশি করে চোখে পড়ত নাকের কোণ ঘেঁষে থাকা আঁচিলটা। পৃথিবীর সব মানুষই যদি একসঙ্গে ভিজতে শুরু করত, তাহলে কেউ জানতো কি করে যে সাধারণ এক বৃষ্টিতেও অতি সাধারণ একটা মানুষ অলৌকিক হয়ে উঠতে পারে? রূপ, তোর বৃষ্টি কেন এত ভালো লাগে বলতো? কি এমন খুঁজে পাস? ভালোবাসা। আর সেই ভালোবাসাটা পৃথিবীর ভালোবাসাগুলোর মতো স্বার্থের বা সাময়িক হয় না। হয়তো আমাদের ধরা ছোঁয়ার বাইরে ওই আকাশটায় থাকে বলেই এতটা শর্তহীন ওরা। বৃষ্টির মতো পবিত্র স্বার্থহীন কিছুই হতে পারে বলে আমার জানা নেই রে। ভেবে দেখ, নিজেদের নিরাপদ আশ্রয় ছেড়ে ওই সুদূর আকাশ থেকে ওরা বারবার নেমে আসে, শুধু আমাদের একটু শান্তি দেওয়ার জন্য, পৃথিবীর বুকে প্রাণের স্পন্দন বজায় রাখার জন্য। বদলে ওরা তো কিছুই পায় না, তবু কখনো মুখ ফিরিয়ে নেয়নি। প্রাণ সৃষ্টির প্রথম দিন থেকেই এই নিঃস্বার্থ বলিদান দিয়ে চলেছে একইভাবে। কই, আজ এত যুগ হয়ে গেল, সবাই বাড়ার সঙ্গে তো কমলো না ওদের ভালোবাসাটা। বরং ওই বিবর্ণ জলবিন্দুগুলোর ভেতরকার প্রাণ শক্তিটুকুকে যদি কেউ চিনতে পারে না, তাহলে তাহলে ওদের প্রাণবদ্ধ ভালোবাসার শান্তিতে ভরে যাবে তার জীবন। আচ্ছা, রূপকথা কি এখন বৃষ্টিতে ভেজাটাও ছেড়ে দিয়েছে? তবে কি জানি, রোদর সঙ্গে সঙ্গে বৃষ্টির প্রতিও অনীহা ধরেছে নাকি মেয়েটার? নিজের প্রিয় জিনিসগুলোকে কি এত সহজে বাতিলের খাতায় ফেলে দেওয়া যায়? তবে এইবারের বর্ষাটার জন্য ব্রত অপেক্ষা করে বসেছিল জীবনে প্রথমবার। কি অদ্ভুত না, রূপকে কতবার ভিজতে বলেছিল, অথচ যেদিন থেকে ওকে জোর করার মতো কেউ থাকলো না, ব্রত নিজেই খুঁজতে শুরু করলো একটা মেঘাচ্ছন্ন আর্দ্র আকাশ।
রূপ এক প্রকার যোগাযোগ বন্ধ করে দেওয়ার পর থেকে হওয়া প্রতিটা বৃষ্টিতে ব্রত ভিজেছে। ইচ্ছে করেই জ্বরে পড়তে চেয়েছে প্রতিবার, কারণ বৃষ্টি থামার পরও জ্বরের ঘোরেও রূপকে দেখতে পায়, যেন ঠিক কাছেই থাকে মেয়েটা। শরীরের যন্ত্রণায় ঘুমের মধ্যে উসখুস করলে মাথায় বিলি কেটে দেয় পরিচিত হাতের স্পর্শে। অদ্ভুত রকমের জীবন্ত ওই অবচেতনের কল্পনাগুলো। জ্বর ছেড়ে যাওয়ার পর সজ্ঞানে এলেও ব্রতর অনেকক্ষণ রূপের উপস্থিতিটা সত্যি বলে মনে হয়। বলছি শোনো না, কাল আমি যেতে পারবো না, আর্জেন্ট কাজ পড়ে গেছে, পরে কখনো না হয়। গত 6 মাস ধরে তো তাই শুনে আসছি রূপ, উইকেন্ডেও কাজ। আচ্ছা, আমি কি ইচ্ছে করে বলছি বল? সবকিছু এখনো ব্যালেন্স করে উঠতে পারছি না একা। আমাকেও সবটা একাই সামলাতে হচ্ছে, আমাকে কেউ নেই সাহায্য করার। কিন্তু তার মধ্যেও আমি এটা কখনো ভুলে যাইনি যে প্রায় 1 বছর হয়ে গেল আমরা নিজেদের সামনাসামনি দেখিনি। হ্যাঁ, তো কি হয়েছে? সামনাসামনি না দেখে কি ভালোবাসতে পারবি না? কাম অন ব্রত, এখন আমরা দুজনেই ব্যস্ত, অত সময়ও নেই আর। ব্যাপারটা সময়ের নয় রূপ, মনে করে দেখ, স্কুলের পর কতদিন আমরা পেটে খিদে নিয়ে ক্লান্ত শরীরেও একই জায়গা, একই অলিগলি ধরে হেঁটে বেরিয়েছি আমরা, কারণ যাতে আরো কিছুটা সময় আমরা একসাথে থাকতে পারি, দুটো বেশি কথা বলতে পারি। তাছাড়া এখানে আসার আগে তুই বলেছিলি যে মাসে একবার 10 মিনিটের জন্য হলেও দেখা করতে হবে। এখন সেই সিচুয়েশনটা নেই ব্রত। তোর কি মনে হয় এই অচেনা শহরে অচেনা মুখগুলোর মাঝে আমার ইচ্ছে করে না কিছু কিছু সময়ের জন্য হলেও একটা বিশ্বস্ত চেনা মুখকে দেখতে? হ্যাঁ, 1 বছর আগে আমিই বলেছিলাম কথাটা। সে তো আগে কত কিছুই বলতাম, জীবনটা অন্যরকম ছিল তখন। আগে সবকিছু খুব ইজি মনে হতো, কিন্তু এখনকার রিয়ালিটিটার সাথে স্বাভাবিকভাবেই কোনো মিল নেই আমার অতীত কল্পনাগুলোর। এখন দেখতে গেলে আমার নামেই শুধু রূপকথা রয়ে গেছে। আসল ব্যাপারটা হলো তুই নিজে পাল্টে যাচ্ছিস রূপ, যে অজুহাতিতে সত্যিটা কখনো পাল্টাবে না। শোন ব্রত, আমি ফোনটা রাখছি। এই রাত দুপুরে অযথা ঝগড়া করার কোনো ইচ্ছে বা এনার্জি কোনোটাই আমার নেই। এমনিও আজকের দিনটা আমার মারাত্মক হেক্টিক গেছে, আমি প্রচন্ড টায়ার্ড, বিশ্বাস কর। তুইও খেয়ে শুয়ে পড়িস। গুড নাইট। একসময় কত ছেলে মানুষই না ছিল দুজন, কথায় কথায় রাগ, অভিমান, আবার মুহূর্তেই সব ঠিক। পুরনো কত বন্ধু বান্ধব তো মুখের উপর পর্যন্ত বলতো এতই মতের অমিল যখন একসঙ্গে আছে কেন, অথচ রোজের এত ঝগড়া ঝামেলার পরও দুজনের কারোরই মনে হয়নি আলাদা হয়ে যাওয়ার কথা। সত্যি একসময় কত সহজেই কোনো অতিরিক্ত চেষ্টা ছাড়াই একদম তরতাজা রাখা যেত সম্পর্কটাকে। আজ কতগুলো দিন হয়ে গেল ওরা আর সেই পাগলামিগুলো করে না। ঝগড়া না হওয়াটা ভালো, তবে আজকাল ব্রতর মনে হয় ওই ছোট বড় কথা কাটাকাটিগুলোই বাঁচিয়ে রেখেছিল সম্পর্কটা। কতদিন হয়ে গেল বাঁধা ধরার সময়ের থেকে 2 মিনিট একটু সরিয়ে রাখা হয়নি একে অপরের মন খারাপগুলোর জন্য। প্রয়োজনীয় কথাটুকুর বাড়াবাড়ি তো এখনো হয় কত অপেক্ষা কর। ব্রত বোঝে না অভাবটা সত্যি সময়ের নাকি ইচ্ছের। তবে রূপকথার জীবনটা তার কাছে এখন সেই তালাবন্ধ ঘর, যার প্রতিটা আনাচে কানাচে একসময় তার অবাধ বিচরণ ছিল। কপালের মাঝখানটা কেউ যেন চেপে ধরেছে, নিঃশ্বাস ভারী হয়ে আসে, মুখের চামড়ায় বিরক্তির ভাঁজ পড়ে ব্রতর। পরনে ভিজে প্যান্ট শার্ট শরীরের সঙ্গেই মিশে যেতে চাইছে যেন। তারপর শত চেষ্টা করে কল্পনাতেও আর খুঁজে পাওয়া যাবে না ওকে। আগেও হয়েছে এমনটা, তীব্র দৈহিক কষ্টকে উপেক্ষা করে আরো গভীরে তলিয়ে যেতে চায় নিজের মন করা মিথ্যে দুনিয়াটার। যত বাস্তবতার থেকে দূরত্ব তৈরি হয় ততই আরো জীবন্ত হয়ে উঠতে থাকে পরিচিত বৃষ্টি স্নাত অবয়বটা, যেন এটাই সত্যি, এটাই বাস্তব। পারলে আর কখনো বেরিয়ে আসতো না জীবনের এই সবচেয়ে প্রিয় মুহূর্তটার থেকে। তোমাদের ব্যাপারটা কি বলো তো দি? আর কতদিন চলবে এসব? আজকে তো একটা ভালো রকম কিছু ঘটে যেতে পারতো। দেখো না, এখনো অবধি জ্ঞান ফেরেনি। আমি যখন ছাদ থেকে নামিয়ে আনলাম তখনও কোনো হুঁশ ছিল না, ওইভাবেই পড়েছিল বৃষ্টির মধ্যে। সহ্য করতে পারে না যখন শুধু শুধু ভিজতে যায় কেন? এদিকে তুমিও তো কম না, বৃষ্টি থামতে না থামতেই আমাকে ফোন করে খোঁজ নাও। আরে ডিরেক্ট দাদাকে ফোন করো না কেন? এক মাসে যতবার ইচ্ছে করে জ্বর বাঁধিয়েছে তুমি তো ছুটে ছুটে এসেছো, অথচ ওকে ওকে জানতে দাও না। মানে এত লুকোচুরির কি আছে বলতে পারো আমাকে? যদিও ব্রতদার জ্ঞান ফেরার পরও অনেক কিছু মনে থাকে,
তুমি নিষেধ করে যাও বলে আমাকে মিথ্যে বলতে হয় যে জ্বরের মধ্যে তোমাকে হ্যালুসিনেট করে, কিন্তু আজকে সেটা আমি একদমই করতে পারবো না। হ্যাঁ, আগেই বলে দিচ্ছি, যতক্ষণ না দাদা উঠছে তুমি এক পাও নড়বে না এখান থেকে। আজকের রাতটা না হয় তুমি এখানেই থাকো, কেমন? আর যদি একবারও আমাকে পাত্তা না দিয়ে ওর জ্ঞান ফেরার পরে চলে যাও না, তাহলে সরি টু সে আমাকে অন্য কোথাও থাকার ব্যবস্থা করতে হবে। আমি আর কোনো ঝামেলায় জড়াতে চাইছি না। তুই এতদিন অনেক কিছু সহ্য করেছিস দীপ, তার জন্য সরি বা থ্যাংক ইউ দুটোই কম পড়ে, কিন্তু এবারই শেষ। আমি তোকে কথা দিচ্ছি, এবার সব ঠিক করে দেবো। প্লিজ তুই আর রাগ করে থাকিস না ভাই। দেখো, রূপকথা দিয়ে আমি রাগ করিনি। এনিওয়েজ, তুমি থাকো দাদার কাছে, আমি ওষুধগুলো নিয়ে আসি। কোনো দরকার হলে আমাকে ফোন করবে। হ্যাঁ। কথাগুলো যতক্ষণ টুকরো টুকরো হয়ে কানে আসছিল, ব্রত একদমই নিশ্চিত ছিল পুরো কথোপকথনটাই তার কল্পনা। গভীর দীর্ঘ ঘুম থেকে পুরোপুরি জেগে ওঠার আগে এই তন্দ্রা ভাবটা কিছুক্ষণের জন্য স্থায়ী হয়, না সজ্ঞানে আর নাই বা পুরোপুরি অবচেতনে। মাঝামাঝি কোথাও যেন থেকে একটা ভেসে আসে। তবে হ্যাঁ, কল্পনা প্রবণতা মারাত্মক সক্রিয় হয়ে ওঠে এই সময়। মনের কাঙ্ক্ষিত ইচ্ছেরা অবলীলায় ধরা দিয়ে যায় চোখের সামনে, দীর্ঘকাল ধরে পরিচিত এই মুহূর্তটার সঙ্গে। মারা যাওয়ার পর প্রথম প্রথম মা আসতো এই সময়টায়। এখন রূপকে দেখতে পায়, বিশেষ করে জ্বর থেকে সেরে ওঠার আগে। তবে আজ সেই চেনা মুখটা খুঁজে পায় না। বন্ধ চোখের উপর শুধুই একটা কালো পর্দা। পরিবর্তে এতক্ষণ কানে আসছিল প্রত্যাশিত মানুষটার গলা। এমনটা তো আগে হয়নি কখনো। কথোপকথন থেমে গিয়ে চারপাশটা একেবারে শব্দহীন হয়ে পড়তে ব্রতর সন্দেহ হয়। চোখ বুঝেও সে অনুভব করে তার পাশে এসে কেউ বসেছে। কল্পনায় যদি হবে, তাহলে এতক্ষণ দীপাঞ্জনের গলা শোনা যাচ্ছিল কেন? অবিশ্বাস্য ঘটনাটার বাস্তবতা আঁচ করতে পেরে এই প্রথম জোর করে নিজেকে জাগিয়ে তুলতে চায় ব্রত। তন্দ্রাচ্ছন্ন আধারটা সামান্য পাতলা হতেই মনকে অন্য কোনো দিকে আমল দিতে না দিয়ে চোখ খুলে সবার আগে তাকায় নিজের মাথার কাছে। ঘরে তেমন কোনো আলো নেই। অনতি দূরে টেবিলটায় শুধু জ্বলছে নাইট ল্যাম্পটা। ব্রত বোঝে না এলইডিটার বদলে ওই একরত্তি আলোটুকু জ্বালানোর কারণ প্রয়োজনীয়তার অভাব, নাকি এমন মায়াবী অদ্ভুত সুন্দর পরিবেশটার সৃষ্টি করা। সত্যি আগে কখনো নিজের ঘরটাকেই এত সুন্দর লাগেনি ব্রতর। স্বপ্ন যেন জীবনের সবচেয়ে সুন্দর স্বপ্নটা এসে পৌঁছেছে, অথচ এখানে ঘুম ভাঙার কোনো ভয় নেই, সবটা হারিয়ে ফেলার কোনো সম্ভাবনা নেই। এই প্রথম সত্যিকারের বাস্তবটাকেই কল্পনা মনে হয়। মুখ ঘুরিয়ে বসে থাকলেও এক হাতে শক্ত করে ব্রতর কবজির কাজটা ধরে রেখেছিল রূপকথা। নিষ্প্রাণ খাটটায় সামান্য আন্দোলন হতে এবার মুখ ফেরায়। ব্রত নিজেই কোনো রকমে উঠে বসেছে। ততক্ষণে কপালের ভেজা কাপড়টা খসে পড়ে কোলের উপর। অর্থপূর্ণ উজ্জ্বল এক দৃষ্টি নিয়ে সে তাকায় রূপের দিকে। তাকে উঠে বসতে দেখে রূপকথার মুখে স্বস্তি আর চাপা উত্তেজনায় অভিব্যক্তি একসঙ্গে ফুটে উঠেছিল। তবে ব্রতুর চোখের দিকে তাকাতেই সে থমকে যায়। ঘরের কোমল আলোয় অতি পরিচিত চোখ জোড়ার সম্পূর্ণ ভিন্ন ভাষার চাহনি তাকে বিস্মিত করে তোলে। এক ঝাঁক অভিমান অভিযোগ জমানো কান্নার সঙ্গে মিশে ব্রতর মণিজোড়ার সেই ঘন বাদামি সাগরে এই প্রথম রূপকথা দেখতে পায় ভয়। খুব মূল্যবান কিছুকে হারিয়ে ফেলার সামান্যতম আঁচ পেলেই সবার আগে যেই ভয়টা উঠে আসে মানুষের মন থেকে, এক দৃষ্টে তারই দিকে তাকিয়ে থাকতে থাকতে রূপকথার মুখের অনুভূতিহীন হয়ে পড়াটা ব্রতর নজর এড়ায় না। আর সেটাই যেন তার কপালে আরো বেশি করে জড়ো করে দুশ্চিন্তার বিন্দু বিন্দু ঘাম। দুজনের মধ্যেকার এই অস্বস্তিকর নীরবতাটাকে সরাতেই বোধহয় রূপকথা প্রথম মুখ খুলে কিছু অপ্রয়োজনীয় কথা দিয়ে। উঠলি কেন? জ্বর তো আছে এখনো। জল খাবি একটু? তোদের পাশের ফ্ল্যাটের ডক্টর সেনকে ডেকে এনেছিল দীপ, ওষুধ দিয়ে গেছে। তবে খালি পেটে খাওয়া যাবে না, একটু কিছু খাওয়া বড়। দাঁড়া, আমি নিয়ে আসছি। চোখ সরিয়ে উঠতেই যাচ্ছিল সে, কানে আসে ব্রতর কঠিন কণ্ঠস্বর। প্রয়োজন নেই, আমি ঠিক আছে। তুই ফিরে যা হোস্টেলে, অনেক রাত হয়েছে, এরপর দেরি করলে গেট লাগিয়ে দেবে। ব্রতর দিকে চোখ ফেরায় রূপকথা। ঠান্ডা লেগে গলাটা এমন ভারী শোনালো কি? হয়তো না, কারণ ছেলেটার মুখের ভাবভঙ্গি এখন সম্পূর্ণ অন্য। কেমন যেন একটা অদম্য ক্ষোভ ফুটে উঠতে চাইছে ওর
আচমকা থমথমে হয়ে পড়া মুখটায়। দীপাঞ্জন আমাকে এখানেই থাকতে বলেছে আজকে। দরকার নেই তো, কেউ বলেছে বলে সেটা কেন করবি যেটা তুই করতে যাস না নিজের মন থেকে? তাছাড়া আমার জন্য কেনই বা সময় নষ্ট করবি? আমি কি এমন? গলায় বিদ্রুপ আনতে চাইলেও যন্ত্রণাটাই বেশি করে ফুটে ওঠে। তবে ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়াতেই বোধহয় পাশে দাঁড়ানো মানুষটার গলার ঝাঁঝটাও সামান্যতম কাঁপে না। এখনো তো নাটক করছিস কেন ব্রত? প্রত্যেকবার ইচ্ছে করে অসুখগুলো বাঁধিয়ে কি করতে চাইছিস বুঝি না নাকি? নিজের শরীরটাকে তো টর্চার করছিস, আর আশেপাশের অন্যান্য মানুষগুলোকে বিব্রত করতে ছাড়ছিস না। আমার কথা বাদই দে, নিজের রুমমেটের কথাটাও কি একবারও ভাববি না তুই? আর কতবার সবাইকে নিজেদের কাজ মাথায় তুলে রেখে তোর এই সার্কাসে অংশ নিতে ছুটে আসতে হবে বলতো? তো চলে যা না, তোদের কারুর থেকে কোনো রকম হেল্প চেয়েছি আমি? জানি তো সবার জীবনে একটা অপ্রয়োজনীয় মানুষ আমি, যে কারোর জন্য কোনোদিনই কিচ্ছু করেনি। তাকে নিয়ে ভাবার কি আছে? আমাকে ভুলে যাওয়া তো এমন কিছু কঠিন না, তাই না? কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেলেও একমাত্র ব্রতই জানে তার ভেতরটা কতটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। অভিমানও মনের উপচে পড়া যন্ত্রণার ভিড়ে মিশে যায়। সামনে দাঁড়ানো মানুষটার একটু আগে বলা কথাগুলোই এতদিনকার জমাট অনুভূতিগুলোকে গলিয়ে এক বাদ ভাঙা উষ্ণ বর্ষণের রূপ দিতে চাইছে। চোখ দুটো জলে ভারী হয়ে আসতেই মুখ নামিয়ে নেয় ব্রত। তবু তার বন্ধ চোখের পাতা থেকে ঝরে পড়া দুফোঁটা জলকণার হাঁটুর উপরের ভেজা কাপড়টার সঙ্গে মিশে যাওয়াটা নজর এড়ায় না রূপকথার। সারা ঘর জুড়ে পিনপতন এক নিস্তব্ধতা নেমে আসে। শুধু অবাক ভাবটা কাটিয়ে ব্রতর কাঁধে হাত রাখতেই এতক্ষণে নির্বাক কান্নার শব্দ খুঁজে পায়। তোর মনে যা চলছে প্লিজ খুলে বল রূপ। আমি জানি আমার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে। এতগুলো বছর তো মানিয়ে নিলি, তাহলে এখন কি হলো হঠাৎ করে? এভাবে সম্পর্কটা টিকবে না, বিশ্বাস কর। তুইও কি সেটাই চাস? রূপকথা নিষ্পলকে তাকিয়ে থাকে ব্রত শুভ্রর কান্নায় আশঙ্কায় ভিজে ওঠা মুখটার দিকে। এই অনুভূতিগুলো তার বড্ড চেনা। একসময় আয়নার সামনে দাঁড়ালে রোজই তাকে দেখতে হতো দু চোখের ওই অবর্ণনীয় অসহায়তা। তবে সেটা যে কখনো এই মানুষটার চোখে এসে ভিড় করবে তা ভাবতে পারেনি। যার কাছে গুরুত্ব না পাওয়ার নিঃশব্দ অভিযোগে তার দু চোখ ভিজে উঠত একসময়, আজ সেই ব্রতই তাকে হারানোর ভয় কাঁদছে। ব্রতর পাশের ফাঁকা জায়গাটায় আবারও ফিরে আসে রূপকথা। তোর কেন মনে হচ্ছে সম্পর্কটা টিকবে না? ওভার থিঙ্কিংটা আমার জন্মগত স্বভাব ছিল, কিন্তু এখন তো দেখছি সেরূপ দিন দিন তোকে পেয়ে বসেছে। ওভার থিঙ্কিং? তোর ফোন আসা কমে যাওয়া, ঠিক করে কথা বলতে না যাওয়া, কোনো না কোনো অজুহাত দিয়ে একের পর এক আউটিং এর প্ল্যান ক্যান্সেল করে দেওয়া, এগুলো সব আমার কল্পনা রূপ। আচ্ছা এসব বাদ দিলাম, এখানে আসার পর কতগুলো বৃষ্টি বেরিয়ে গেছে। ফোনটা খুলে দেখ, সামনে কোনো মেসেজও করেছিস তুই? অথচ কত আদিক্ষেতাই না করতে এই বৃষ্টি নিয়ে। নিজেই এই ভালোবাসাগুলো তৈরি করে দিয়ে এখন কেন এমন করছিস? কোনো বাধা না দিয়ে ব্রতর অভিমানগুলো একে একে শুনে যায় রূপ, আর নিজের পরবর্তী কথাগুলো সাজিয়ে নিতে নিতে অবাক হয়ে ভাবে, কদিনের দূরত্বে একটা রিজার্ভড ইন্ট্রোভার্ট ছেলে কেমন অবুঝ শিশুসুলভ সারল্যে অভিযোগ করতে শিখে গেল। এই ব্রতকেও সত্যি চেনে না, এমনকি হলপ করে বলতে পারে যারা ওকে চেনে তারা কেউই কখনো ওর এই রূপটা দেখেনি। ঠোঁটে আলতো হাসি খেলে যায় রূপকথার। আসলে কি বলতো, যে মানুষটা আমাদের সাথে অনেকটা সময় ধরে থাকে, তার ভালোবাসার জিনিসগুলো কোথাও না কোথাও একটা অংশ হয়ে ওঠে আমাদের জীবনের। তাই সে একদিন চলে গেলেও তার অভ্যেসগুলো রয়ে যায় আরো কিছুটা সময়। সেই গতানুগতিক জিনিসগুলোর অভাববোধটাই আমরা ভালোবেসে ভেবিনি। কিন্তু না রে, সব অভ্যেস ভালোবাসা হয় না। সত্যিকারের ভালোবাসা তো পার্মানেন্ট একটা জিনিস। কিন্তু নতুন কোনো কিছুর প্রতি মন আকর্ষিত হলে মনের অভ্যেস পাল্টাতে আর কতক্ষণ? অভ্যাস মানে তুই বলতে চাইছিস তোর প্রতি আমার ভালোবাসাটা জাস্ট একটা অভ্যাস? না, সেটা মোটেও বলছি না। আমি তোকে কোনো দোষই দিচ্ছি না। আজ সবটা এতটা জটিল হয়েছে কোথাও না কোথাও আমার দোষেই। আসলে আমি আগাগোড়াই ভয় পেতাম। নিজের বলতে যে কজন আছে তাদেরকেও হারিয়ে ফেলার ভয়। এতগুলো বছর নিজের ভালো লাগাগুলো তোর উপর চাপিয়ে দিতে চাইতাম, এই ভেবে যে একদিন ভালোবেসে ফেলবি সেগুলোকে।
তারপর যদি আমাকে ছেড়ে যাওয়ার কথা মনেও হয়, সেই অভ্যেসগুলো তোকে আটকে নেবে। সারা জীবন একা হয়ে পড়ার এই ভয়গুলো আমি পেয়েছি। আর এখন দেখ, হয়তো একাই। হ্যাঁ, তোরা সবাই আছিস ঠিকই, তবু এখানে আসার পর এমনও দিন গেছে যখন কাজের চাপে সারা দিনে কারোর সাথে একটা কথাও হয়নি। প্রথম প্রথম কষ্ট হলেও এখন অভ্যেস হয়ে গেছে, জানিস তো। একাকিত্ব আমার কাছে ডিপ্রেশনের নয়, বরং এখন ভুল মানুষগুলোর বদলে নিজেকে টাইম দিতে শিখেছি, নিজের কথা ভাবতে শিখেছি। যে মেয়েটার ডিকশনারিতে সেলফ লাভ ওয়ার্ডটাই বহু কষ্টে এক কোনায় পাওয়া যেত, আজ তার প্রায়োরিটি লিস্টেই নিজের নামটা সবার আগে থাকে। তার মানে তুই আর আমাকে ভালোবাসিস না? আমাদের সম্পর্কটা না থাকলেও কিচ্ছু আসে যায় না তোর? মনে মনে মেনেই নিয়েছিস যে সম্পর্কটা শেষ? যদি সেটাই ভাবতাম, তাহলে কি এতক্ষণ এখানে বসে এতগুলো কথা বলতাম ব্রত? আমি নিজেকে ভালোবাসতে শিখেছি মানে এই নয় যে যাদের ভালোবাসি তাদের ভুলে গেছি। হ্যাঁ, অনেক পুরনো মানুষের সাথেই আজকাল যোগাযোগ রাখি না ঠিকই। ওই যে বললাম, কিছু ভুল মানুষ যাদের জীবনে আমার কোনো মূল্যই নেই, তাদের পেছনে অযথা এফোর্ট দিয়ে নিজেকে ছোট করার কি দরকার বলতো? আমার ক্ষেত্রেও কি তোর সেটাই ধারণা? মুখে কিছু বলি না বলে কি কিছুই বুঝতে পারিস না? মিথ্যে বলবো না, আগে প্রায়ই মনে হতো তুই একটুও ভালোবাসিস না আমাকে, কিন্তু এখন বুঝি তোর এই সিরিয়াস রুট ইমেজটার আড়ালে কতখানি আগলে রেখেছিলি আমাকে এতগুলো বছর ধরে। আসলে টিনেজ কি না, পাশের ঝা চকচকে উগ্র সম্পর্কগুলোই ভালোবাসা মনে হতো। কিন্তু এখন বুঝি তোর এই মুখচোরা স্বভাবের বাধা বিপত্তিগুলো কাটিয়ে যেটুকু বের করে আনতে পারতিস, তাতে যেমন লোক দেখানো কিছু নেই, তেমন হাজারবার খুঁজলেও কোনো খাত পাওয়া যাবে না তোর ভালোবাসায়। ব্রতর চোখ দুটো আবারও ছলছল করে ওঠে, ঠোঁটে তৃপ্তির নিশ্চিন্তের হাসি, তবে গলায় স্পষ্টত অভিমান। এত সব বুঝে থাকলে এতদিন অ্যাভয়েড করছিলি কেন? রাখছিল তো আমার উপর। কথা বলে প্রয়োজনে ঝগড়া করেই মিটিয়ে নিতি না হয় আগের মতো। চেপে যাওয়া, আড়াল করা, এগুলো তো আমার বদ অভ্যেস। তুই কবে থেকে নিজের মনের কথাগুলো লুকিয়ে যেতে শুরু করলি? তোর ওপর আমার কোনোদিনই রাগ ছিল না। আসলে এতগুলো বছর কম জ্বালায়নি তো তোকে। মাঝে মধ্যে এমনও কিছু করে বসতাম যার জন্য তোকে অস্বস্তিতে পড়তে হতো। অসন্তুষ্ট হলেও সেভাবে কিছু বলিসনি কোনোদিন। দু একবার যাও বা বারণ করার চেষ্টা করেছিলি, আমি এতই মূর্খ যে সেসব ইয়ার্কির ছলে উড়িয়ে দিয়েছি। কিন্তু আর তোর বিরক্তির কারণ হতে চাই না ব্রত। তবু তুই সামনে এলে হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। আমার খুশির জন্য হলেও তুই তো একমাত্র আশকারা দিস আমাকে। সবাই ঠিকই বলে, এত শান্ত স্বভাবের ছেলে হয়েও কি করে যে আমার মতো একটা আতপাগলি বাচাল মেয়ের সঙ্গে এতদিন থাকলি তুই। কত কম্প্রোমাইজই না করতে হয়েছে তোকে নিজের সাথে। আমি একদমই চাইনি সেটা, বিশ্বাস কর। তুই যেভাবে ভালো থাকিস সেভাবেই থাকতে দিতে চেয়েছিলাম, তাই সরে যেতে চেয়েছিলাম। কিন্তু এখন তো দেখছি ফল একেবারে উল্টো হয়ে গেল। সেটাই স্বাভাবিক নয় কি? কে বলেছিল আমার এত ভালো করতে যেতে? মনে পণ করে ফেলেছিস না এই জন্মে শান্তি দিবি না? ছোটবেলায় যখন বলতাম তখন তো শুনিসনি, এখন নিজে নিজেই ঠিক করে নিলি পাল্টে যেতে হবে। একবারও আমার দিক থেকে কিছু শোনার প্রয়োজন মনে করলি না। তোর এই বাচ্চামিগুলো, হুট করে ঘটিয়ে ফেলা অঘটনগুলো, সবচেয়ে বড় কথা বৃষ্টির প্রতি তোর এই ওভার অবসেশনটাই আমার কাছে তুই সেগুলোই আমার থেকে কেড়ে নিয়েছিস। তুই যত খুশি পাল্টে যা, অন্য যার সাথে যা খুশি কর, আমার কাছে তোকে সেই আগের রূপই থাকতে হবে। পাশের টেবিলে ল্যাম্পটার ঠিক পায়ের কাছে আজও যত্ন করে রাখা আছে বালি ঘড়িটা। রূপকথাই দিয়েছিল ওটা। আগে সেটা বন্ধ অবস্থায় ধুলো মেখে পড়ে থাকতো ঘরের কোনো অব্যবহৃত স্থানে। শেষে যে কবার ব্রতর অজান্তে এখানে এসেছে, ওটাকে এভাবেই টেবিলটার উপর দেখতে পেয়েছে রূপকথা। বোঝাই যায় রোজ কারোর হাতের স্পর্শ এক কোনাও ধুলো জমতে দেয় না তার গায়ে। হাত বাড়িয়ে সেটা তুলে নিয়ে ব্রতর সামনে ধরে। আমাদের সম্পর্কটা কেমন এটার মতো হয়ে গেছে দেখ ব্রত। একসময় আমি প্রাণপণে চেষ্টা করেছি যাতে আমাদের মাছের অবশিষ্ট দেয়ালগুলো ভাঙা যায়। লাভ হয়নি জানিস। আসলে
সম্পর্ক যখন দুজনের, তখন চেষ্টাটাও তো দুজনকেই করতে হতো। অথচ তুই কোনোদিনই সেরকম গা করিসনি। তোর মধ্যে কোথাও না কোথাও ফুল কনফিডেন্স ছিল যে যাই হয়ে যাক না কেন আমি তোকে ছেড়ে যাব না। এই কমাসে আর যাই হোক, সেই বিশ্বাসটা অনেকখানি টলে গেছে বল। তাই দেখ, আমি সামান্য বাঁধন আলগা করার চেষ্টা করতেই তুই কেমন শক্ত করে হাল ধরলি, আর তাতেই সব ঠিক হয়ে গেল। তোকে কেমন আমার রাগগুলো পেয়ে বসেছে দেখ। আমি যে বলেছিলাম তুই পাল্টে গেছিস, ভুল বলিনি কিন্তু। আমার এতদিনকার ভয় বা ইম্যাচুরিটি যাই বল, সব কেমন তোর মধ্যে ট্রান্সফার হয়ে গেছে দেখ। এতটা সহজ ছিল জানলে অনেক আগেই আমি। বৃষ্টি নামে আবার। জানালার বাইরেটা দেখা না গেলেও টাপুর টুপুর শব্দ ভেসে আসে। ঈষৎ ভেজানো পাল্লা দুটোকে অবজ্ঞা করে একটা সিক্ত শীতল বাতাস ঢুকে আসে ঘরের ভেতর। পাক খেতে শুরু করে আলো আধারিতে বসে থাকা মানুষ দুটোকে ঘিরে। এতক্ষণে রূপকথাকে একটু মন দিয়ে দেখার সুযোগ পায় ব্রত। স্কুল জীবনের সেই অগোছালো মেয়েটা এখন অনেকটা পরিপাটি হয়েছে। তার চেহারায়, মুখের হাসিতে আগের চেয়েও বেশি আধিপত্য বসিয়েছে স্নিগ্ধতা, লাবণ্যতা। নিজের প্রতি যত্নশীল হলে কি মানুষ একটু বেশি সুন্দর হয়ে ওঠে? আচ্ছা রূপ, তুই বৃষ্টিতে ভেজাটা ছেড়ে দিসনি তো? এখনো আগের মতোই বৃষ্টি ভালোবাসিস? ব্রতর গলায় এই নতুন আশঙ্কা যোগ হতে আবার হেসে ফেলে রূপকথা। না, বরং আগের থেকেও বেশি ভালোবাসি। শুধু এতদিন সেটা প্রকাশ করিনি তোর কাছে। বৃষ্টি চিরকালই খুব দামি আমার কাছে, খুব নিজস্ব। ওরা আমার মনটাকে যতটা বোঝে ততটা আমিও বুঝি না রে। আর যাই হোক, এই একটা জিনিস কখনো অবহেলা করতে পারবো না, অত ক্ষমতা নেই আমার। জানিস, ইদানিং আমারও বৃষ্টি ভালো লাগতে শুরু করেছে। এই কমাস যখন দূরে সরিয়ে দিয়েছিলি, তখন এই বৃষ্টিগুলোই তোর সাথে জুটে রেখেছিল আমাকে। একটা সম্পর্কে না তৃতীয় ব্যক্তির উপস্থিতিটা খুব গুরুত্বপূর্ণ, জানিস তো? বেপরোয়া মুষলধারার উল্লাস ধ্বনিতে ঢাকা পড়ে যায় পৃথিবীর যাবতীয় শব্দ মিছিল। বাইরের হিমেল আক্রমণ এসে লাগে ঘরের ভেতরকার স্বল্প উমেয়। প্রকৃতির এমন বিনা অনুমতির হস্তক্ষেপে ঘরটা আবার এলোমেলো ছন্নছাড়া হয়ে গেলেও উল্টো দিকের দেওয়ালে পড়া মানুষ দুটোর ছায়া অকম্পিতই থাকে। সব শব্দ, সব কথা চাপা পড়ে গেলেও এক চিলতে হাসির উৎস হয়ে সঠিক মানুষটার কানে পৌঁছে যায় প্রিয় মানুষটার আদুরে আবদার। রূপ, ওই গল্পগুলো শোনাবি আমাকে, যেগুলো তুই ছাড়া আর কেউ জানে না, যেগুলো এই বৃষ্টিরা একমাত্র তোকেই বলে বারবার? Maybe you only want what you can't have. Never seem to be satisfied till it all goes bad. Maybe I should just give someone